আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন। তার ডাকনাম দুঃখু মিয়া। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ রাগেরই সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তার কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃত লেখক। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। এই অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয় তাহলে সেটি দুঃখজনক এবং জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে তা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন যে প্রত্যাশা নিয়ে বিগত ১৫ বছরের যে আন্দোলন সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন, সেখানে নজরুল আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। আগামীতে ন্যায্য দাবি আদায়ে নজরুল আমাদের মাঝে প্রাসঙ্গিক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। মৌসুমের শুরু থেকে দেশে আম ও লিচুর বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে কিছুটা খরা ও বিরূপ আবহাওয়ায় আগাম জাতের পাটনায় লিচুর আকারে ছোট ও ফলনে কিছুটা ব্যাহত হয়। তবে আবহাওয়া অনুকূলে আসায় চায়না 3 ও বোম্বাই জাতের লিচুর ফলন ভালো হয়েছে, যা এরই মধ্যে বাগান থেকে বাজারে বাজারে ছড়িয়ে পড়েছে। ফলন ভালো হয় লাভের আশা করছেন চাষিরা। ব্রাহ্মণবাড়িয়া কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ২৯০০ মেট্রিক টন লিচুর উৎপাদন হবে। এদিকে রাজশাহীতে জলবায়ুর বিরূপ প্রভাবে ফলন কম হওয়ার আশঙ্কা করছেন বাগানীরা। বলছেন, বাগানগুলোতে যে পরিমাণ আমের মুকুল এসেছিল সে অনুযায়ী ফলন হয়নি। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন জাতের আম। তবে হাড়িভাঙা, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া জাতের আম জুনের মাঝামাঝিতে বাজারে আসবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। লিচুর বাজারের খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শিহাবুদ্দিন বিপু। বিপু, ব্রাহ্মণবাড়িয়ার লিচুর আবাদ কেমন হয়েছে এবং বাজারগুলোতে লিচুর দরদাম কেমন দেখছেন? তেমন ভালো হয়নি, কারণ এই বছর কিন্তু আপনি জানেন যে প্রচণ্ড খরা ছিল। খরার কারণে প্রথম দফায় লিচুর আবাদ তেমন একটি ভালো হয়নি, কিন্তু বৃষ্টি হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দফা যে লিচুগুলি বোম্বাই এবং চায়না 3 ওই লিচুগুলি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে এবং ইতিমধ্যে লিচুর দাম নাগালের চায়না 3 যে লিচুগুলো ৮০০ থেকে ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে এবং বোম্বাই জাতের লিচুগুলি ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রি হয়েছে। জেলার সীমান্তবর্তী 3 উপজেলা, বিশেষ করে কসবা, আখাউড়া এবং বিজয়নগরে কিন্তু লিচুর আবাদ হয়েছে। আবাদ হয়েছে বিজয়নগরে। চলতি মৌসুমে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় বাজার মূল্যে বিক্রি হবে। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে লিচুর এই দেশীয় লিচু কিন্তু বিক্রেতারা এখান থেকে যে বিজয়নগরের যে আউলিয়া বাজার, সেই আউলিয়া বাজারে কিন্তু পাইকারি বাজার, সেই আউলিয়া বাজার থেকে ভোর 3টা থেকে সকাল 8টা পর্যন্ত কিন্তু সেখানে লিচু বেচাকিনি হয়। সেই বাজারে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে ব্রাহ্মণবাড়িয়া এর পার্শ্ববর্তী অঞ্চল এবং বিশেষ করে রাজধানী ঢাকা, সিলেট এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে ক্রেতারা এসে লিচু নিয়ে যাচ্ছেন এবং তারা বাগান থেকে কিন্তু লিচু ঠিক আছে অঞ্চলের লিচুর উপর নির্ভরকৃত, কিন্তু এলাকার লিচু দেশের কিন্তু সরবরাহ হচ্ছে। যাচ্ছে যে আগামীতে এই ব্রাহ্মণবাড়িয়া লিচু জেলা হিসেবে একসময় যেমন রাজশাহী বা অন্যান্য এলাকায়। দর্শক, জানছিলাম লিচুর ফলন ও দরদামের খবর। এবার আমের ফলন নিয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। রাজশাহীতে আমের ফলন কেমন হয়েছে এবং ঈদে আমের চাহিদা নিয়ে চাষিরা কি বলছেন?
আমরা এখন আছি আমের আড়তে। আপনি কাকলি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্যারেট ভর্তি আম এবং কিছু কিছু আম রাখা আছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, তো এই আমগুলো হলো গোপালভোগ জাতের আম। এই আমগুলো প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী 20শে মে থেকে বাজারজাত শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। আর হিমসাগর জাতের যে আম, সেই আমটি 30 তারিখ থেকে বাজারজাত হবার কথা। তো এখন আমরা যে রাজশাহী নগরীতে যে আড়তগুলোতে এসেছি, সেই আড়তগুলোতে দেখতে পাচ্ছি যে ক্রেতা নেই বললেই চলে। কিছু কিছু খুচরো ক্রেতা রয়েছে যারা 1 কেজি 2 কেজি এবং সর্বোচ্চ 5 কেজি করে আম তারা কিনছে, এবং তারা বলছে, এই বিক্রেতা যারা, তারা বলছে যে এখনও আমের পুরোপুরি বিক্রি বলতে যেটা বোঝায় যে ভরা মৌসুম, সেটা এখনও শুরু হয়নি। তাদের প্রত্যাশা যে 30 তারিখে হিমসাগর জাতের আম যখন বাজারে আসবে তখন থেকে আমের ভরা মৌসুম শুরু হবে। তবে এখন যে আম বিক্রি হচ্ছে, যে গোপালভোগ জাতের আম, সেই আমগুলো আমরা বিক্রি করতে দেখছি 60 থেকে 70 টাকা কেজি দরে। আর 30 তারিখ কোরবানি ঈদের আগে হিমসাগর জাতের আম বাজারে আসবে। তবে সাগর জাতের আম বাজারে আসবে। তবে তাদের প্রত্যাশা যে গত বছর তারা যেভাবে আমের ব্যবসা করেছে, এ বছর হয়তো সেরকম হবে না, কারণ কোরবানি ঈদের আগে মানুষ আসলে কোরবানি নিয়েই অনেকে ব্যস্ত থাকবে। এ কারণেই তাদের আশঙ্কা যে গতবারের চেয়ে আমের কেনাবেচা কম হবে, এবং গতবারের চেয়ে এবারে আমের দামও কম রয়েছে, এমনটি বলছেন বিক্রেতারা। কাকলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম আমের বাজারের খবর। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় চাংখারপুল এলাকায় শিশু আনাস সহ 6 জনকে গুলি করে হত্যার নির্দেশদাতা হিসেবে তখনকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। তার নির্দেশে পুলিশ ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও নাসরুল ইসলাম নাসির সহ অন্য আসামিরা গুলি করে আনাস সহ 6 জনকে হত্যা করে। এই আসামিদের মধ্যে পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ 4 পুলিশ সদস্য পলাতক রয়েছে। অভিযোগ দাখিল করার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশ ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও নাসরুল ইসলাম নাসিরকে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুনানি চলছে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্তে চাংখারপুলে গুলি ছুড়ে আনাস সহ 6 জনকে হত্যা করে পুলিশ। চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় দাখিল করা অভিযোগে কাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে সে বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মইদুল ইসলামের সাথে। মইদুল, কার কার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং আসামি পক্ষ বা কি বলছে? হ্যাঁ কাকুলি, যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এবং সেই হত্যাকাণ্ডের ঘটনায় একজন শিক্ষার্থী সহ 6 জনকে মোট 6 জনকে নির্মমভাবে হত্যা করা হয়, এবং সেই হত্যার নির্দেশদাতা, তদন্তে উঠে আসে সেই হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, এবং আরও যে পুলিশ সদস্য আছে তাদের সহ মোট 8 জনকে মামলার আসামি করা হয়। সেই আসামিদের মধ্যে আজকে 4 জনকে হাজির করা হয়, এবং যদিও প্রধান আসামি হাবিবুর রহমান তিনি পলাতক আছেন, এবং আজকে মূলত এই যে আসামিদের উপস্থিতিতেই আজকে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানিয়েছেন এর মাধ্যমে, এবং এরপরে আসলে আদালত শুনানির জন্য দিন ধার্য করবেন, এবং বিচার প্রক্রিয়ার যে বাকি যে প্রক্রিয়া সেগুলোও শুরু হবে। এবং এটি একটি ওই সময় একটি আলোচিত ঘটনা ছিল যে 6 জনকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনা, এবং সেই ঘটনার যে তদন্ত, সেই তদন্তের প্রতিবেদনেও উঠে আসে যে নিরস্ত্র সেই আন্দোলনকারীদের উপরে পুলিশের সে তৎকালীন কমিশনারের নির্দেশে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়, এবং সেই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে মূলত এই মামলাটি করা হয়, এবং সেই মামলাটি আসলে বিচার প্রক্রিয়া এর মাধ্যমে শুরু হয়েছে। কাকুলি, দর্শক, চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিলের খবর জানছিলাম।
বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথের দাবিতে নগর ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যাচ্ছে সেখানে। আপেল, নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম চলছে কিনা এবং সেবা গ্রহীতারা কি বলছেন? আদালতের রায়ে মেয়র হলেও এখন পর্যন্ত স্থানীয় মন্ত্রণালয় থেকে কোনো ধরনের শপথ নেওয়ার তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে না। ক্ষুব্ধ হতাশা ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা। টানা 10 দিনেরও বেশি সময় ধরে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সেবা কার্যক্রমগুলো বন্ধ থাকার কারণে অনেকেই যে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আজকেও আমি দেখলাম যে অনেকে এসেছেন, এসে যখন দেখলেন যে তালা মারা এবং বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে, তারা আসলে ফিরে যাচ্ছেন। অর্থাৎ 15টিরও বেশি সেবা দেওয়া হয় এই দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। তো এই সেবাগুলো না পাওয়ার কারণে তো অনেকটাই কষ্ট হচ্ছে নগরবাসীর। তবে আন্দোলনকারীদের যে বক্তব্য, যে আদালত রায় দেওয়ার পরও কেন এখন পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছেন, বলছেন তার কারণেই এই শপথ নেওয়ার গড়িমসি করা হচ্ছে। অবিলম্বে তারাও কাজে ফিরতে চান, তবে দাবি না মানা পর্যন্ত, অর্থাৎ শপথ না নেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন ইশরাক হোসেন। কোরবানি ঈদে যে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যারা দায়িত্বে রয়েছেন, তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করেন, যে পরিকল্পনাগুলো যাতে সঠিকভাবে হয় সেগুলো নিয়ে যাতে চিন্তা করেন, সেই কথাগুলো কিন্তু তাদের সঙ্গে বলছেন। তবে এখন পর্যন্ত যে অবস্থা, অচল অবস্থা তৈরি হয়েছে সিটি কর্পোরেশনের, সরকার যাতে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন, এই জন্যই আন্দোলনকারীরা দাবি জানাচ্ছেন অনতিবিলম্বে ইশরাক হোসেনকে যাতে মেয়র হিসেবে শপথ করানো হয়। আপেল, ধন্যবাদ। দর্শক, জানছিলাম ইশরাক মেয়র পদে শপথের দাবিতে কর্মসূচির খবর। বিশিষ্টজনদের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রথম পর্যায়ের বৈঠকের পর রোববার বিশিষ্ট নাগরিকদের সাথে বৈঠকের আয়োজন করে জাতীয় ঐক্যমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। আলোচনার শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, সার্বিক লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা। যেসব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায়নি সেগুলো জনগণের সামনে তুলে ধরা। ঐক্যমত্য কমিশনের আশা, জাতীয় সনদে সবার প্রত্যাশার একটা প্রতিফলন ঘটবে। কমিশন বৃদ্ধি, ট্যাঙ্ক লরি চালকদের লাইসেন্স নবায়ন সহজীকরণ সহ 10 দফা দাবিতে সারা দেশের পেট্রোল পাম্প ও ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত দেশের সব পেট্রোল পাম্পে এই কর্মসূচি পালিত হচ্ছে। সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখায় উত্তরবঙ্গের 16 জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে স্থবির হয়ে পড়েছে ডিপো এলাকা। ট্যাঙ্ক লরির শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছে। কমিশন বৃদ্ধি, ট্যাঙ্ক লরি চালকদের লাইসেন্স নবায়ন সহজীকরণ সহ 10 দফা দাবিতে খুলনা ও নাটোরে চলছে জ্বালানি তেল ব্যবসায়ীদের 8 ঘন্টার ধর্মঘট। তেল উত্তোলন পরিবহন বন্ধ থাকায় রাজধানী ঢাকাতেও প্রভাব পড়েছে। ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ না থাকায় পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ হয়ে পড়েছে। ফলে তেল না পেয়ে বিপাকে পড়েছে রাজধানীবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। তৈয়ব, কখন থেকে ধর্মঘট শুরু হয়েছে এবং তাদের দাবি দাওয়াগুলো কি কি? আপনি একটু আগে খবরে যেমনটি ওই যে জি 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 আপনি খবরে যেমনটি বলছিলেন যে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ, খুলনাতে কিন্তু গ্যাস সরবরাহ নাই, যে কোনো পেট্রোল পাম্পের উপরে নির্ভর। তবে সর্বশেষ একটি খবরটা বলে রাখি, একটু আগে কিন্তু যে পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে পেট্রোল পাম্প মালিকদের যে বৈঠক হয়েছে তাতে কিন্তু স্ট্রাইকটা প্রত্যাহার হয়েছে। জাস্ট নাও আমরা শুনলাম যে স্ট্রাইকটা প্রত্যাহার হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে পেট্রোল মালিকদের যে বৈঠক হয়েছে সেখানে তাদের হৃদয়পূর্ণ ওই সৌহার্দ্যপূর্ণ সমস্ত ওই আলোচনার পর তারা আশ্বাস দিয়েছেন যে অল্প দিনের মধ্যে তাদের যে যৌক্তিক দাবি তারা মেনে নেবেন। যে কারণে একটু আগে থেকে কিন্তু এই পেট্রোল পাম্পের যে ধর্মঘট সেটা কিন্তু প্রত্যাহার করা হয়েছে। আর একটা কথা বলে রাখি, এই পেট্রোল পাম্পের যে কমিশন দাবিটা, এটা কিন্তু আজকের একদিন, এটা বেশ কয়েকদিন প্রায় তারা মানে ওই বছরে 2বার থেকে 3বার তারা আন্দোলন করে এবং তারা আবার জনস্বার্থে বিবেচনা আবার তারা ওই ফিরে আসে। পেট্রোল পাম্প মালিক সমিতির যে সেন্ট্রাল কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম আমাকে একটু আগে জানিয়েছেন যে একটু আগে সফল
আলোচনার পরে তারা এই ধর্মঘটটা প্রত্যাহার করে নিয়েছেন। জি আকলি এই ছিল খুলনা থেকে সর্বশেষ। দর্শক, জানছিলাম ট্যাংক লরি মালিক শ্রমিকদের ধর্মঘটের খবর। চট্টগ্রাম বন্দরের জেটিসমূহ পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে বন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছে শ্রমিকরা। সকালে বন্দর ভবনের প্রধান ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালনকালে শ্রমিকরা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণের নামে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই উদ্যোগ সফল হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলেও অভিযোগ করেন তারা। আজকের অর্ধ দিবস অবস্থান কর্মসূচির মাধ্যমে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্যথায় বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। নারী ও শিশু সহ ১৯ বাংলাদেশিকে বাংলাদেশে সীমান্ত দিয়ে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত পার হয়ে তারা কেদারগঞ্জ বাজারের বিআরটিসি কাউন্টারে অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে। পরে বিজিবিও ঘটনাস্থলে উপস্থিত হন। আটককৃতদের মধ্যে ৯ শিশু, ৫ নারী ও ৫ পুরুষ রয়েছেন। তারা সবাই কুড়িগ্রাম, লালমনিরহাট ও আশপাশের জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। জানান, পুশিন হওয়া বাংলাদেশিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি সংস্কারেরই অংশ মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের পরিপূর্ণ ম্যান্ডেট রয়েছে প্রয়োজনীয় সংস্কার করে দেশের অর্থনীতিকে উন্নত করার। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড সহ বেশ কিছু বৈশ্বিক কোম্পানির সাথে সরকারের যোগাযোগ হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশে বড় বিনিয়োগ আনতে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। শেয়ারবাজার যেন আর কখনো কোনো গোষ্ঠীর কাছে কক্ষিগত না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পুঁজি বাজারকে ধ্বংস করে গেছে, তাই শেয়ার বাজার ঘুরে দাঁড়াতে সময় লাগছে। ফিনান্সিয়াল এক্সপ্রেসে যোগদান করেন, তারপর আপনি এক্সচেঞ্জ রেটটা স্টেবিলাইজেশন ইন্টারিম গভর্নমেন্টের কাজের মধ্যে ইকোনমিক রিফর্ম, মানে রিফর্মটা একটা বড় একটা পার্ট। আপনি ইকোনমিক রিফর্ম করবেন, চিটাগাং পোর্টকে এরিয়া আপনি রিফর্ম করতে পারবেন না, বিকজ আপনার জব তৈরি করতে হবে এবং এই জব তৈরিটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির সাথে জড়িত। শেয়ার মার্কেটে খুব ডিপ একটা রিফর্ম যাতে হয় এবং ঘুরে দাঁড়াবে এবং সেই অনুযায়ী কাজগুলো হচ্ছে। 10 দফা দাবিতে চলা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আশ্বাসে বেলা 12টার দিকে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর আগে সকাল 6টা থেকে দেশের সব পেট্রোল পাম্পে তেল উত্তোলন, পরিবহন এবং বিক্রি বন্ধ রাখা হয়। সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখায় উত্তরবঙ্গের 16টি জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে স্থবির হয়ে পড়ে ডিপো এলাকা। অলস সময় কাটায় ট্যাঙ্ক লরির শ্রমিকেরা। কমিশন বৃদ্ধি, ট্যাঙ্ক লরি চালকদের লাইসেন্স নবায়ন সহজীকরণ সহ 10 দফা দাবিতে খুলনা ও নাটোরে জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট চলে। তেল উত্তোলন, পরিবহন বন্ধ থাকায় রাজধানী ঢাকাতেও প্রভাব পড়ে। তেল না পেয়ে বিপাকে পড়ে রাজধানীবাসী। চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতারা গরু কিনতে নগরের খামারগুলোতেও ছুটে যাচ্ছেন। পশু সম্পদ দপ্তরের কর্মকর্তারা বলছেন, ক্রেতাদের চাহিদার বিপরীতে এবার পশুর সংখ্যা বেশি থাকবে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের 15 উপজেলা সহ সিটি কর্পোরেশন এলাকায় এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে কোরবানির পশু বেচাকেনা হবে 80টিরও বেশি হাটে। পশু সম্পদ দপ্তরের হিসেবে এসব হাটে ইতিমধ্যে মজুত রয়েছে প্রায় 8,70,000 গবাদি পশু। এসবের মধ্যে বড় হাটগুলো রয়েছে মহানগরে, যেখানে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা কোরবানির পশু বিক্রি করতে আসেন। এ কারণে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় নগর কর্তৃপক্ষ। ট্রাফিক বিভাগ আছে, আইন শৃঙ্খলা বাহিনী, কারণ এখানে অনেক ধরনের চিন্তাভাবনা নিয়ে অনেকে ঘুরেফেরা করতে থাকে, কাজে এটা একটা বিশাল চ্যালেঞ্জ। তা আমার মনে হয় এক্ষেত্রে রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকেও আমরা আস্তে আস্তে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করব। পশু সম্পদ দপ্তর জানিয়েছে, চট্টগ্রামে এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 9 লাখ, যার বেশিরভাগ ইতিমধ্যেই বাজারগুলোতে মজুত রয়েছে। আমাদের ঘাটতি আছে 35,000 সামথিং। তো সেক্ষেত্রে আমাদের যে ঘাটতি আছে
সেই ঘাটতিটা আমাদের পার্শ্ববর্তী পার্বত্য জেলাগুলা এবং প্রতি বছর কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা অঞ্চল থেকে আমাদের গরু আইসা এই ঘাটতিটা ফিল আপ করবে। চট্টগ্রামে গত 10 বছরে খামারের সংখ্যা অনেক বেড়েছে। নানা শ্রেণী পেশার মানুষ ও তরুণ উদ্যোক্তারা যুক্ত হয়েছেন খামারে গরু বিক্রির কাজে। সব জাতের গরুই আছে, শাহিওয়াল, দেশাল, ফ্রিজিয়ান। সর্বোচ্চ দামে আমরা বিক্রি করছি অ্যারাউন্ড 8 লাখ টাকা, আর সর্বনিম্ন 1,10,000 টাকার গরু আছে। খাবারের দাম অনেক কিছু, আমাদের কস্টিং অনেক বেশি আছে, তাই তুলনামূলকভাবে আগের বছর থেকে গরুর দামটা খানিকটা বেশি। কোরবানির জন্য এবছর বিদেশি পশু আমদানি হচ্ছে না, এমন খবরে বাজারে গরুর দাম বেশি হাঁকা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে আগারগাঁওয়ের এনবিআর ভবনে কর্মবিরতি চলছে। বেশিরভাগ শুল্ক কর কর্মকর্তা কর্মচারী এনবিআর এর নিচতলায় প্রধান ফটকের পাশেই অবস্থান নিয়েছেন। বন্ধ রয়েছে প্রবেশের প্রধান দুটি ফটক। সকাল 9টা থেকেই এই পরিস্থিতি চলছে। এ কারণে এনবিআর এর কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক দলের 20 নেতৃবৃন্দ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মুকসিমুল, আজকের বৈঠকে কারা উপস্থিত থাকবেন এবং এই বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে কি জানতে পেরেছেন? মুশফিক, আজকের বৈঠকের উদ্দেশ্য মূলত গতকাল যে উদ্দেশ্যে প্রধান তিনটি দল বলা যায়, বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি, এই তিন দলের প্রতিনিধিকে ডাকা হয়েছিল এবং মূলত দেশের সাম্প্রতিক যে রাজনৈতিক সংকট, সেই সংকট উত্তরণের জন্য প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই সেই রাজনৈতিক দলগুলো এসেছিল। আজকেও ঠিক একই রকম উদ্দেশ্যেই মোট প্রথম দফায় মোট 2 দফায় আজকে আলোচনা হবে। প্রথম দফা বিকেল 5টায় যে আলোচনাটি শুরু হওয়ার কথা, সেটি মূলত মোট 11 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এর পরের ধাপে আরও 9 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেবেন এবং সেই অংশগ্রহণ করবেন যারা, তাদের মধ্যে বলতে গেলে উল্লেখযোগ্যর মধ্যে রয়েছে বিভিন্ন বাম রাজনৈতিক দল এবং ইসলামপন্থী বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এবং এখানে যে 21 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন, তার ভিতরে রয়েছেন অন্যতম এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর সাবেক আহ্বায়ক খালিকুজ্জামান ভুইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এরা মূলত প্রথম দফায় অংশ নেবেন। এবং এর দ্বিতীয় দফায় অর্থাৎ আরও 1 ঘন্টা পর 6টা যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেখানে 9টি ইসলামিক দলের প্রতিনিধি অংশ নেবেন। ঠিক 9 জন প্রতিনিধি ইসলামিক দলের বলা যায় না, এখানে ইসলামী বক্তা সাদিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আব্দুল কাদের, হেফাজতে ইসলামের বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক। এবং এর বাইরেও যদি বলা যায় যে উল্লেখযোগ্যর মধ্যে ডাকসুর সাবেক ভিপি গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর, তিনি অংশ নেবেন। মূলত এই দুটি বৈঠকেই গতকালকের মতোই আগামী দিনের সংকট উত্তরণ, প্রধান উপদেষ্টা যেন তার পদে থেকে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন সেক্ষেত্রে, এবং জাতীয় ঐক্য সৃষ্টির জন্য জুলাই ঘোষণাপত্র সহ নির্বাচন সংস্কার এবং বিচার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। মুশফিক, ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি, তারা কোনো রাজনৈতিক দলের নয়, কিন্তু কেউ কেউ তাদের দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকালে চট্টগ্রামে এক পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচার, সংস্কার ও আগামী নির্বাচনের রোড ম্যাপ দিতে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই হত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের বিষয়ে জন আকাঙ্ক্ষা ও মতামত জানতে
তাদের এই পথসভা। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম চলবে। এতে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থ দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বনাঞ্চলে যারা বসবাস করেন তাদের বিরুদ্ধে করা 129টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, শালবনে আবার শালগাছ ফেরত আনা হবে। তিনি বলেন, বনাঞ্চলের অধিবাসীদের পাশাপাশি বন রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। উপদেষ্টা বলেন, শালবনে বাণিজ্যিকভাবে রোপণ করা ইউক্যালিপটাস ও আকাশিয়া ক্রমান্বয়ে বন্ধ করা হবে। এছাড়া মধুপুরে বনাঞ্চলের রাজাবাড়ি এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, কোনো ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে হবে। সকালে পটুয়াখালীর নৌজা শেরি বাংলা ঘাটিতে শুরু হওয়া বাংলাদেশ নৌবাহিনীর 2025 সালের প্রথম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় 463 জন নবীন নাবিকের দৃপ্ত পদচারণায় মুখর হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ড। অনুষ্ঠানে মোহাম্মদ গালিব আল মাহাদিকে নৌপ্রধান পদক, মোহাম্মদ হাসিব হোসেনকে কমখুল পদক এবং মোহাম্মদ নাইম গাজীকে শেরি বাংলা পদক প্রদান করা হয়। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিক। নজরুল জয়ন্তী ঘিরে কুমিল্লায় 3 দিনের বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেছেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। প্রেম, সাম্য, দ্রোহ ও মানবতার কবির বর্ণিল অধ্যায় জুড়ে রয়েছে কুমিল্লা। স্থানীয় শিল্পকলা একাডেমিতে 3 দিনের অনুষ্ঠানমালায় রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কবির স্মৃতি বিজড়িত 8 চালা ঘরের সামনে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মঞ্চস্থ হবে নাটক রিক্তের বেদন। এছাড়া ময়মনসিংহেও পালিত হচ্ছে বিদ্রোহী কবির জন্মবার্ষিক। সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যুর প্রতিবাদ ও ফুট ওভারব্রিজের দাবিতে ঢাকা ময়মনসিংহ সড়ক 2.5 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পুলিশ জানায়, গত মঙ্গলবার গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় সুফি ফসিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয় এবং 2 দিন পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই ঘটনায় পোড়াবাড়ি এলাকায় ফুট ওভারব্রিজের দাবিতে আজ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করে এবং সড়ক দুর্ঘটনার কারণে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে 2.5 ঘন্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে দাঁড়ায়। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির বেশ কয়েকজন সিনিয়র নেতা পদত্যাগ করে ছাত্র দলে যোগ দিয়েছেন। ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার বিএনপি দলীয় কার্যালয়ে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিসালাত ইসলাম সজীব। যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে জুলাই অভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছেন। ফেনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। পরে তারেক রহমানের পক্ষ থেকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 2 পরিবারকে গরু উপহার দেওয়া হয়। নওগাঁয়ের রানীনগর উপজেলায় গরিব ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে সেনাবাহিনী। বগুড়া ক্যান্টনমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব উদ্দিন মজুমদার বলেন, সকাল থেকে উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে বগুড়া 11 পদাতিক ডিভিশন 25 ফিল্ড অ্যাম্বুলেন্স বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করে। চিকিৎসা শেষে সব ধরনের রোগীদের ফ্রি ওষুধ দেওয়া হয়।
আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং ঔষধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি রপ্তানি এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। বলা হয়, রাজস্ব ব্যবস্থার প্রয়োজনীয় এবং সময় উপযোগী সংস্কারের ক্ষেত্রে তাদের 4 দফা দাবি যৌক্তিক, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা না দেওয়ায় চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। এরই প্রেক্ষিতে সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 31 জুলাইয়ের মধ্যে এনবিআর পৃথকীকরণের জারিকৃত অধ্যাদেশ সংশোধন করা হবে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবরুদ্ধ করে রাখেন সেবাগ্রহীতারা। সকাল থেকে নগর ভবনে তালা ঝুলিয়ে লাগাতার আন্দোলন করেন কর্মকর্তা কর্মচারীরা। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শপথের বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন আন্দোলনকারীরা। দ্রুতই শপথের আয়োজনের দাবি তাদের। এদিকে 10 দিনেরও বেশি সময় ধরে আন্দোলনে স্থবির হয়ে পড়েছে নগর ভবন। বিপাকে পড়েছেন সেবা নিতে আসা নগরবাসী। অনেকেই সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ফেরাতে দ্রুত এর সমাধান চান নগরবাসী। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় অজুহাত ও গড়িমসির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, বাজেটের আগে এনবিআর এর ওপর সংস্কার চাপিয়ে দেওয়া অর্থনীতির জন্য ভালো নয়। হাসান মাহমুদের রিপোর্ট। ৭১-এর মতো রক্তাক্ত মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন আয়োজনে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে বিদেশি বিনিয়োগে স্থবিরতা এসেছে। রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে জবাবদিহি নয়, তাই দরকার দ্রুত নির্বাচন। বাজেটের আগে এনবিআর এর সংস্কার চাপিয়ে দেয়া অর্থনীতির জন্য ভালো নয় বলেও মন্তব্য তার। বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকাল সরকার হঠাৎ করে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু জাতীয় নির্বাচন আয়োজনে জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারে বিএনপি সহযোগিতা অব্যাহত রেখেছে বলেও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক সংকট উত্তরণে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন 20টি রাজনৈতিক দলের নেতারা। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ দলের প্রতিনিধিরা। সন্ধ্যা 6:45 প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রথম দফার বৈঠকে বসেন বিভিন্ন রাজনৈতিক দলের 11 জন শীর্ষ নেতা। বৈঠকে প্রত্যেক দলের একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ দলগুলোর শীর্ষ নেতারা। এরপর দ্বিতীয় দফায় 9টি ইসলামী দলের প্রতিনিধি অংশ নেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিকেল 5টা থেকে আধা ঘন্টার মতো এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। বিকেল 5টার কিছু সময় আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন তিনি। সাক্ষাৎ শেষে 5:30টার পর প্রধান বিচারপতি যমুনা থেকে বের হন। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাল জালিয়াতি এবং মিথ্যা নালিশি মামলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান হাসান মাসুদ চৌধুরী সহ 4 জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আসামিদের একজন তৎকালীন দুদক সচিব, বর্তমানে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী বলেন, আসামিরা যোগসাজশে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য বৈঠক করেন। পরে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক এই মামলা করেন আসামিরা, যা দেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। গত বছরের চেয়ে 5 টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম রাজধানীতে 60 থেকে 65 টাকা এবং রাজধানীর বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করা হয়েছে। আর ছোট গরুর চামড়া ঢাকায় 1350 এবং ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোরবানির ঈদে চামড়ার দাম নির্ধারণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। দাম নিশ্চিত করতে ঈদের 10 দিনের মধ্যে রাজধানীতে কোনো চামড়া আসবে না বলেও জানান উপদেষ্টা। ইন্দোনেশিয়া এবং জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। বিদ্রোহী 9 ফুটবলার আর 3 নতুন মুখ থাকলেও এবার দলে ফেরা হয়নি সাফ জয়ী অধিনায়ক সাবিনা খাতুন সহ 5 ফুটবলারের। এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। এরই প্রস্তুতি নিতে জর্ডান এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেজন্যই 23 সদস্যের দল ঘোষণা করেছে কোচ পিটার বাটলার। 31শে মে ইন্দোনেশিয়া আর 3রা জুন জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই প্রীতি ম্যাচ খেলতে কাল সকাল 10:45 ঢাকা ছাড়বে কোচ পিটার বাটলারের দল।